ও হচ্ছে তোমাদের বড় দাদার বউ, বৌদি বলে ডাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে নয় হবে। মেঘ, তুমি আসতে চাইছিলে না কেন? আমাদের পছন্দ হয়নি? এমা, না না, কি বলছেন? আমার পছন্দ। আর বলো না কাকিমণি, মেঘ তো আসলে কারোর সঙ্গে হেসে মিশতে পারে না। ওই এক কোনায় চুপচাপ বসে থাকে। আরে বাবা, হই হই করবি, এনজয় করবি, তা না, সব সময় কিরকম একটা ব্রুডিং ফেস নিয়ে থাকে। এত ব্রুড করার কি আছে, আমি তো সেটাই বুঝি। আরে বাবা, তোমরা সবাই মিলে ওকে একটু সময় দাও। ও তো আমাদের এখানে কাউকে জানেও না, চেনেও না। আচ্ছা, একটা কথা বলি, ও আমাদের বাড়িতে আসার পর ওর সঙ্গে যা যা হয়েছে, তাতে যদি ও আমাদের কম পছন্দ করে, এতে কি ওর দোষ বলা যায় নাকি আমাদের দোষ? ও একটা নতুন জায়গায় এসেছে, ওকে আপন করে নেওয়ার দায়িত্ব তো আমাদের। রাইট, ঠাম্মা একদম ঠিক কথা বলেছে। আই এগ্রি টু দিস। আমার একটা রিকোয়েস্ট আছে। মেঘ, বড় বৌদি, আমিও কিন্তু তোমার এক ননদ, মাস্তুতো। আমি তোমার বাসরে আসতে পারিনি, শুনেছি তুমি নাকি খুব ভালো গান গাও। একটা গান শোনাও না? একদম ঠিক কথা বলেছো, একটা গান ধরো তো, একটা গান ধরো। আমারও প্রাণটা ভীষণ গান গান করছে, আমরা চাতক পাখির মতো নাকি মাচো। কোথায় গেছিলে? কাউন্সিলিং করতে। কার? ডাক্তারদের তাদের পেশেন্টদের পরিচয় ডিসক্লোজ করতে নেই। কখনোই সোজা কথা সোজা ভাবে বলবে না, তাই না? এই মেঘ, আরে গান ধরো, শুরু করো শুরু করো শুরু করো। তুমি শুরু না করলে এদিকে থামবে না, মানে বকাঝকা। মেঘ, প্লিজ ভাঙা রেকর্ডের মতো আবার বলবি না, হ্যাঁ, যে আমি গান গাইবো না। না, তোকে তো সবাই গান গাইতে বলবে, তুই প্রথমে বলবি গান গাইবো না, তারপর তো ঠিকই গান গাইবি। তা একবারই গেয়ে দে। আরে ওটাকে বলে একটু দর বাড়ানো, তাই না বৌদি? আমি কিন্তু একবারও এখন বলিনি যে আমি গান গাইবো না। দেখো দেখো সবাই, তোমরা শুধু শুধু আমার বড় নাত বউকে দোষারোপ করছো। ও নাত বউ, কন্যা একটা গান। হ্যাঁ হ্যাঁ, মেঘ, তুমি একটা গান শোনা। অসহ্য, সব সময় কেউ না কেউ গান গাইতে বলবে মেঘকে। ও গাইবে আর তারপরেই প্রশংসার বান ডাকবে। ডিসকাস্টিং। শোনো, কাজের সময় দাদাকে ফোন করে কোনো লাভ নেই, অর্ধেক সময় ধরে না। ও বড় বৌমা, কুটুম বাড়ির মেয়েটাকে ভালো করে খাইয়েছো তো? দেখো, ও যত্নার্থী করো, না হলে কিন্তু বাবু আমাদের বাড়ির নিন্দে হবে। ঠাম্মা, আমি কিন্তু শুধু কুটুম বাড়ির মেয়ে নই, আমি তোমার নাতনিও, সেটা মানো তো এখনো? এই মেয়েটির কথাবার্তা কিন্তু বেশ সুন্দর, নিজের সঙ্গে বেশ মানাতো কিন্তু। কেন, মেঘের সঙ্গে কি কম মানিয়েছে নাকি ঠাকুরজি? ও বড় বৌমা, তুমি বরঞ্চ ময়ূরীকে বসিয়ে দাও, ও খেয়ে নিক। ঠাম্মা, আমি তো এখন খেতে পারবো না। কেন খাবে না কেন? কোনো ব্রত করেছো নাকি? না না, সেরম কিছু না। আসলে মেঘ না খেলে আমি কোনোদিনই খাই না। ও লেখাপড়া নিয়ে অনেক সময় ব্যস্ত থাকে, এক্সট্রা ক্লাস করে, তারপর গ্রুপ স্টাডি করে লেট করে ফিরতো, তখনও আমি ওর জন্য খাবার নিয়ে বসে থাকতাম। আমাদের আর কি ছোটবেলা থেকেই এই অভ্যেসটা, একদম মেঘ ছোট্ট ছিল তখন থেকে ওর সব কাজ তো আমিই করে দিই। হ্যাঁ, কিন্তু আজ তো মেঘে নিচে এসে খাওয়া হবে না, ও ঘরেই থাকবে। নীল নিচে এসে খাবে। ও আসলে আমি ওকে সকালে নিচে নিয়ে এলাম তো, তাই ভাবলাম। সে তো নীল তখন এদিকে ছিল না, বাইরে গেছিল। ও আচ্ছা, তাহলে বরং তোমরা মেঘের খাবারটা আমাকে গুছিয়ে দাও, আমি ওকে খাইয়ে দিয়ে আসি, তারপর আমরা একসঙ্গে খাবো। হ্যাঁ ঠিক আছে, আমি গুছিয়ে দিয়ে দিচ্ছি। এই আয় তো আমার সঙ্গে একটু। নীলের মাকে দেখে বেশ বুঝছি ইনি মেঘকে পছন্দ করছেন না। আমার দিকে পাল্লা ভারী আছে, এই ভালো মানুষটা চালিয়ে যাব। উনি মেঘকে কোনোভাবেই আমার জায়গাটা দিতে পারবেন না। আর মেঘ, তোকে আমি আমার জায়গা এমনি করে নিয়ে নিতে দেব না।
শুধু শুধু তুই আমাকে দিয়ে অনেকগুলো খারাপ কাজ করাচ্ছিস রে। তোর মনে যে কথাটা তুই লুকিয়ে রাখিস, তোর চোখ দেখে আমি সে কথা পড়ে নিতে পারি রে। বাপি, মা বোধহয় চিরকালের মতো আমাকে ত্যায্য করলো বল। তাই কখনো হয়? আমি জানি বাপি, মা বোধহয় আমার সঙ্গে আর কোনোদিনও কথা বলবে না। বলবে, ঠিক বলবে, একটু সময় দে, ও একটু সামলে নিক। সবকিছুতেই তোর মায়ের আউটবার্স্ট একটু বেশি, হিতোতে একটু সময় লাগে। বাপি, তুমি মাকে বলো দিদি ভাইয়ের যদি কখনো এতটুকু শরীর খারাপ হয়, কখনো যদি ব্লাডের দরকার হয়, যেখানেই থাকি না কেন বাপি আমি চলে আসবো। আমি দিদি ভাইকে কষ্ট পেতে দেখতে পারি না বাপি। সেটা কি তোকে আমায় বলে দিতে হবে রে? আমি জানি তার পাশে আমরা পৌঁছবার আগে তুই পৌঁছবি, আমরা না থাকলেও তুই পাশে থাকবি। বাপি, কাল মা আসবে তো? আমি তো চেষ্টা করবো ওকে নিয়ে যেতে, তবে হ্যাঁ, খুব জোর করব না। লেবু কচলে তেঁতো করে আমি বিশ্বাস করি। ও যদি একটু সময় নেয় সবটা মানিয়ে নিতে নিক, আমি যাব এইটুকু বলতে পারি। আরে মেঘ, ময়ূরী কোথায়? দিদি ভাই বোধহয় নিচে আছে বাড়ির সকলের সঙ্গে। একটা কথা জিজ্ঞেস করবো রে? হ্যাঁ বাপি, বলো না। আচ্ছা, ও যে ওখানে থেকে গেল, তাতে ও বাড়ির লোকজন অন্য কিছু ভাবছে না তো? না বাপি, ওরা সবাই তো দিদি ভাইকে বেশি চায়। মেঘ, একটা কথা বলি মা, কখনো মন খারাপ করো না, আর কোনো অবস্থায় নিজেকে কারোর থেকে কম মনে করো না। আর সবচাইতে ইম্পর্টেন্ট কথা কি জানো? মনের দরজা জানলাগুলো খোলা রাখো, যাতে ভালোবাসার বাতাসটুকু ঢুকতে পারে। দরজা বন্ধ পেয়ে বাইরে থেকে গুমড়ে ফিরে না যায়। কি শুনছো তুমি আমার কথাগুলো? শুনছি বাপি। বুঝতে পারছো? হ্যাঁ। মানবে তো কথাগুলো? আর একটা কথা, এটা আমার অর্ডার বলতে পারো। আমি অর্ডার করছি আমার ছোট মেয়েকে, সে যেন সবসময় চোখের জল না ফেলে। সে যেন তার বাপির সঙ্গে কথা বলা শেষ করে চোখের জল মুছে তার নতুন সংসারের দিকে তাকায়। আমি বলছি, চোখ মেলে দেখ, জীবনের সব থেকে বড় সম্পদ হলো ভালোবাসা। সেটা তো সামনেই রয়েছে। কি মোছা হবে চোখের জল? হবে। গুড গার্ল। এখন রাখি। বিশ্বাস করবে না, সেটাও শুধুমাত্র আপনারই জন্য। তার মানে তোমার সঙ্গে যা খারাপ হবে সব আমার জন্য? একেবারে। এখন আপনি একেবারে সঠিক কথা বলেছেন। আসবো? দিদি ভাই, সরি মেঘ। নীল, আই এম সো সরি তোমাদের ঘরে এভাবে আসার জন্য। মেঘ, বলছি শোন না, জেঠিমা তোর উপর সাংঘাতিক রাগ করেছে। তুই আজ রাতেও নীলের সঙ্গে দেখা করছিস সেটা জানতে পেরে গেছে। তোকে নিচে ডাকছে। মা জানলো কি করে আমি এখানে? কি বলছো? তুমি এই ঘরে থাকলে সেটা কেউ জানতে পারবে না নাকি? তুমি কি ইনভিজিবল? শোনো নীল, তোমাকেও আন্টি নিচে ডাকছে, তাড়াতাড়ি চলো। মেঘ, দেরি করিস না, তাড়াতাড়ি নিচে চল, আর কারোর সঙ্গে তর্ক করবি না, ঠিক আছে? এসো।
আমার সাজানো চিত্রনাট্যে তোর জীবন চলবে মেঘ। আয় নিচে। মেঘ, তুমি এসব নিয়ে চিন্তা করো না, ভয় পেও না। আমি কথা বলবো মায়ের সঙ্গে। স্যার, আমি আপনার পায়ে পড়ছি, আপনি প্লিজ আমার আর বিপদ বাড়াবেন না। আমি তো বলেছিলাম আপনাকে, আমার সব অপমানের কারণ শুধুমাত্র আপনি। আবারও তার প্রমাণ পেলেন তো, যে অপমানটা আমার এবার নিচে হতে চলেছে সেটার দায়ী কে, তা একবার সারা রাত ভেবে দেখবেন। আর তারপর আমার কথা একটু কম ভাববেন প্লিজ। না মা, ওখানে আমি কথা বলতে গেছিলাম মেঘের সাথে। এর বাইরে যদি তুমি কিছু জেনে থাকো তো সেটা ভুল জেনেছো। আমি ভুল জেনেছি। আর মেঘ, তুমি কি বলে দেখা করলে ওর সঙ্গে? লজ্জা শরম নেই? কাল রাত্রি আজকেই তোমরা ফুলসজ্জা করতে চাও? বড় বৌমা, কি হয়েছে তোমার? সকলের সামনে কি ধরনের কথা? নিজেকে সামলাও। আমাকে তুমি সামলাতে বলছো মা? আমি কি করে নিজেকে সামলাবো? ও যা করেছে তাতে আমি আর কি বলতে পারি? তুমি আমাকে বলে দাও। ও কি জানে না যে আজ ওদের কাল রাত্রি? ও জানে না আজ ওর সঙ্গে নীলে দেখা করতে নেই? একবারই লোকের সামনে আমার মাথাটা কতটা হিট করে দিল। ওর নিজের নির্লজ্জতায় আমাকে কতটা হাস্যাস্পদ করে তুললো সকলের সামনে। আর মেঘ, তুমিই বল, কোনটা জানতে না তুমি? জানতে না আজ তোমাদের কাল রাত্রি? নাকি এটা জানতে না যে আজ তোমার নীলের সঙ্গে দেখা করতে নেই? কি হলো বলো? কি হলোটা কি? মুখে কথা নেই কেন? তোর জন্য খারাপ লাগছে রে বোন আমার, কিন্তু কি করব? এরকম আরো অনেক কিছু যে তোকে ঝেলতে হবে এখন। আমার তরফ থেকে তোর বিয়ের গিফট এগুলো। তুই যে আমার বরকে বিয়ের পিঁড়ি থেকে চুরি করে নিয়ে গেছিস। এতক্ষণ তো বন্ধ করে অনেক কথা বলছিলেন নীলের সঙ্গে, মনের কথা, প্রাণের কথা, আমাদের সকলের বারণ তুচ্ছ করে তো অনেক কথা বলছিলেন। লোক, লজ্জা, নিন্দে, মন্দ সব তো তুড়ি মেরে উড়িয়ে দিলে তোমরা। আর এখন চুপ করে রয়েছো। বলো, কেন কথা বলছিলে? মা, ওর কোনো দোষ নেই। ও তো ওই ঘরের মধ্যেই ছিল। ও আমার সঙ্গে কথা বলতে আসেনি, আমি গেছি ওর সঙ্গে কথা বলতে। আমার ওর সঙ্গে কথা বলার দরকার ছিল। দোহাই নীল, একটু লজ্জা কর। বউয়ের হয়ে এইভাবে কথা বলিস না সবার সামনে। হ্যাঁ গো নতুন বউ, এটুকু জানা নেই তোমার যে কাল রাত্রির দিন স্বামীর মুখ দেখলে তার আয়ুক্ষয় হয়? কি এসব বাজে বাজে কুসংস্কারের চাষ করে চলেছেন আপনি? স্বামী স্ত্রী নিজেদের মধ্যে কথা বললে, দেখা করলে কখনো কারোর আয়ুক্ষয় হতে পারে না তার জন্য। মা, ওর কোনো দোষ নেই। ও তো ওই ঘরের মধ্যেই ছিল। ও আমার সঙ্গে কথা বলতে আসেনি, আমি গেছি ওর সঙ্গে কথা বলতে। আমার ওর সঙ্গে কথা বলার দরকার ছিল। তোমার বা তোমাদের সমস্যাটা তো এটা যে মেঘ এ বাড়িতে বউ হয়ে এসছে। আমি কিন্তু আবারও বলছি, মেঘ এই ঘটনাটার জন্য দায়ী নয়। ও কিন্তু একবারের জন্য বলেনি যে ও আমাকে বিয়ে করবে। এখন কে? আবার স্যার নন তো? কে? আমি দিদি ভাই। কি করছিস তুই? দরজা বন্ধ করে। দরজা বন্ধ কেন? আবার কি নীল এসেছে?
আবার দুজনে মিলে এত বাড়াবাড়ি করবে? নীলকে তো বলা যায় না, বাড়াবাড়ি তো ও করছে সেই বিয়ের আসর থেকে। দেখ, তোরা দুজনে মিলে একটা ইউনিক লাভ ম্যারেজ ঘটিয়েছিস, আমি একটু মজা করব না? আমার এইটুকু রাইট আছে তোর লেগ পুল করার। এটাকে লাভ ম্যারেজ বলে না দিদি ভাই। বলে না? বললেই হলো। একটা লোক সবার সামনে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে আমি মেঘকেই ভালোবাসি, আমি ওকেই বিয়ে করতে চাই, আর বিয়েটা হচ্ছে, কিন্তু সেটা লাভ ম্যারেজ নয়। তোকে আমি বোঝাতে পারবো না দিদি ভাই। যেটা ভুল সেটা আমাকে বোঝাবেই বা কি করে? যাকগে। মেঘ, আমার তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। তুই কালকের গোটা ব্যাপারটা নিয়ে আমার উপর রেগে আছিস, তাই না? আমি আর কালকের ঘটনাগুলো নিয়ে ভাবতে চাই না দিদি ভাই। তুই ভাবতে না চাইলে তো আর ব্যাপারটা ডিসঅ্যাপিয়ার করে যাবে না। সত্যি করে বলতো, ঠাম্মার মতো তোরও মনে ঢুকে আছে তো কেন আমি নিচে গিয়ে তুই আর নীল একসঙ্গে আছিস সেটা জানালাম? দিদি ভাই, তুই আমাকে এত এক্সপ্লেনেশন কেন দিচ্ছিস? আমি কি তোকে একবারও সে কথা বলেছি? বলিসনি, কিন্তু নিশ্চয়ই ভাবছিস, ভাবাটাই তো স্বাভাবিক। থাক না দিদি ভাই, আমি এই কথাগুলো সব ভুলতে চাই। কিন্তু আমি যে স্বস্তি পাচ্ছি না। ছোট বোন তার নিজের দিদি ভাইকেই ভিলেন ভাবছে। দিদি ভাই, তুই কেন আমাকে ছোট করছিস বলতো? প্লিজ আমাকে এক্সপ্লেন করতে দে, আমি তোকে বোঝাচ্ছি কাল কি হয়েছিল। তা আমি তো খাবারটা নিয়ে এসেছিলাম তোকে খাওয়ানোর জন্য, আমি বাইরে থেকে তোদের দুজনের আওয়াজ শুনতে পেয়েছিলাম, তাই আমি নিচে চলে গেছিলাম। ব্যাস, ওরা আমাকে দেখে ফেললো, দিয়ে কি প্রশ্ন করছে আমাকে। মেঘ বলছে খাইনি কেন, খাবার ফেরত নিয়ে এলে কেন। আমি মিথ্যেও বলেছিলাম মেঘের খুব শরীর খারাপ করছে, ও পরে খেয়ে নেবে। সেটা শুনে কাকুমণি কাকিমণি দুজনেই ওপরে আসতে চাইছিল। আমি সেটা শুনে না ঘাবড়ে গেছিলাম মেঘ। ওরা এসে যদি তোদের খুব ক্লোজ অবস্থায় দেখে ফেলতো। দিদি ভাই, তুই আমাকে এত এক্সপ্লেনেশন কেন দিচ্ছিস? আমি কি তোকে কিছু জিজ্ঞেস করেছি বলতো? করিসনি, সেটাই তো আরো ডিস্টার্বিং। দিদি ভাই প্লিজ, তুই আমার জন্য আর ডিস্টার্ব হোস না। একেই তো আমি তোর জীবনটা একেবারে নষ্ট করে অনুষ্ঠান আছে, সেগুলো কি আমাকে বলে দিতে হবে? কি এই বাবলু, আরে তোর বড় বৌদি কোথায়? ওই তো আসছে বড় বৌদি। ও যেটি আমাকে দাও। মা কি ডাকছিলে? তো ডাকবো না, বলি কার ছেলের ভাত কাপড়ের অনুষ্ঠান? তোমার তো। আমারও মা, আমারও ছেলের বিয়ে। এ দেখো না, আজকে হসপিটাল না গিয়ে কেমন বাড়িতে আছি, কাজকর্ম করছি। এই থাক থাক থাক, তুই কাজ করিস না বাবা। তুই কাজ করলি না আমার বুকের ভেতর কেমন দরপর দরপর করে। আবার কি ঘটবে? আমার বড় বৌমাই ভালো। ও বড় বৌমা, বলি ভাত কাপড়ের অনুষ্ঠানটা করে ফেলো না। আমি তো দেখলাম রান্না বান্না ওদিকে সব হয়ে গেছে। এবার তুমি উদ্যোগ নিয়ে অনুষ্ঠানটা শুরু করে ফেলো। কি দরকার মা এসব অনুষ্ঠানের? কোনো রীতিনীতি নিয়ম কানুন কিছুই তো মানা হচ্ছে না। আমার আর এসব নিয়ম কর্ম করতে ভাল লাগছে না, শেষ হলে বাঁচি। ওমা, ও কি কথা? হ্যাঁ মানছি যে একটা দুটো গন্ডগোল হয়েছে, কিন্তু তা বলে মা হয়ে অমন কথা বললে চলে? ওই তো ছোট বৌমা এসে গেছে। ছোট বৌমা, ভাত কাপড়ের থালা সাজানো হয়েছে তো? কি ব্যাপার বলো তো? আচ্ছা, তোমাদের এরকম গা ছাড়া ব্যাপার কেন বলো তো? না, আশ্চর্য, বলি হয়নি কেন? আচ্ছা, এইসব কথা কি আমাকে তোমাদের বলে দিতে হবে? মা, দিদি ভাই তো বলছিল যে আর কোনো রিচুয়ালস করবে না, তাই। বড় বৌমা রাগের মাথায় একটা কথা বললো আর তুমি সেটা নিয়ে বসে গেলে। যাও যাও, ভাত কাপড়ের থালাটা সাজাও। যাচ্ছি মা, কিন্তু দিদি ভাই যে কথাটা বলেছে ওটা কিন্তু আমিও মানি। কাল রাত্রের নিয়ম কিন্তু আপনার নাত বউ মানেনি, তাহলে আর এই সমস্ত বেকার। তুমি থামবে? তোমাকে কি বলা হলো? ভাত কাপড়ের থালাটা সাজাতে যাও।
কই গো, তোমরা আমার দাদুভাইকে ডাকো, নাতবউকে ডাকো। আজ কিন্তু বাবু তোমাদের না ভালো করে শাঁখও বাজাতে হবে, উলুও দিতে হবে। হাজার হোক আমার বড় নাতির ভাত কাপড়ে অনুষ্ঠান বলে কথা। এসে গেছি এসে গেছি এসে গেছি, আমরা এসে গেছি, বরকে নিয়ে এসে গেছি। এই যে বর। মেঘ, হাতটা বাড়া, আমি ধরছি। ময়ূরী, তুমি এটা কি করলে? আমি আমি কি করলাম নি? তুমি হাত সরিয়ে নিলে কেন? আমি তো হাতটা সাপোর্ট দিয়েছিলাম শুধু, ও ধরে নেওয়ার পর আমি হাত সরিয়েছি। আমি তো আর ওর ভাত কাপড়ের সময় থালা ধরে থাকতে পারি না, এটা তো ওর ভাত কাপড়, ওকে একাকেই ধরতে হবে। জানতাম, আমি ঠিক জানতাম যে এই রকম কিছু একটা হবে, তাই জন্য আমি করতে চাইনি এসব কিছু। এই মেয়ের হাত দিয়ে কোনো কিছু ঠিক হতে পারে না। এই মেয়ের সব কিছুতে অমঙ্গল আর অনর্থ। তুমি ওকে দোষ দিচ্ছ কেন? আচ্ছা ময়ূরী, তুমি যদি হাতটা ছেড়েই দেবে তাহলে আগবাড়ি ওর হাতটা ধরতে গেলে কেন? দেখছো ভারী একটা জিনিস, তুমি নিজেও তো ওই থালাটা আনতে পারছিলে না, এখন বোনের হাত ধরে সেটা ছাড়ার আগে তোমার একটিবার মনে হলো না ওই ভারী থালা ও একা ধরবে কি করে? আমি তো শুধু একটা সাপোর্ট দিতে চেয়েছিলাম ঠাম্মা। জেঠি, ও জেঠি, তুমি প্লিজ রাগারাগি করো না, কোনো অমঙ্গল হবে না। আমি ঠাকুরের কাছে আলাদা করে পুজো দিয়ে দেবো। আমি বুঝে গেছি, এই সংসারের অমঙ্গল ছাড়া আর কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা দিদিভাই, এখন আর চেঁচামেচি করে কি লাভ বলো তো? হ্যাঁ, বর্ষা, বর্ষা এদিকে আয়, এইগুলো সমস্ত পরিষ্কার করে তুলে নিয়ে যা, আর জায়গাটা পরিষ্কার কর তাড়াতাড়ি। মেঘ, ওটা কি? সব, আই প্রমিস ইউ। দাও, ওঠো। আমার হাতটা দাও। থাক ময়ূরী, তুমি সরে যাও, আমি তো আছি। মেঘ, আমার হাতটা ধরো, নিজের ঘরে চলো, রিচুয়ালস যা হওয়ার ওখানেই হবে। তুমি এখন পাটাকে রেস্ট দেবে। আমি পারবো, ঠিক আছে। রিচুয়াল শেষ না হলেও
আমার প্রমিস তো বদলাবে না মেঘ। তোমার সারা জীবনের সব দায়িত্ব আমার, ভালো ভালো সবকিছু। মায়ের এই আঘাতের যন্ত্রণার থেকে সকলের অপমানের যন্ত্রণা যে আমার কাছে অনেক বেশি কষ্টের স্যার। পায়ের ব্যথা সারাবার যে ওষুধ আছে, কিন্তু মেঘ তাকাও, তাকাও আমার দিকে, আমি রিকোয়েস্ট করছি মেঘ তাকাও। মেঘ তাকাও প্লিজ। তোমার এই যন্ত্রণার ওষুধ আছে আমার কাছে, তাকাও আমার দিকে। আমার মেঘ বালিকা, তুমি নিজের মনের মধ্যে যে সত্যিটাকে অস্বীকার করার জন্য নিজের সঙ্গে যুদ্ধ করে চলেছ, সেই সত্যিটাকে স্বীকার করে না। আমার দিকে তাকাও, আমি তোমার সব অপমান সব অসম্মান মুছে দেবো। শুধু তুমি যে কেউ তো সেটাই ভাববে আমার বদলে তোর বিয়ে হলো, তাই আমি ইচ্ছে করে তোকে বিপদে ফেলছি। দিদিভাই প্লিজ। ময়ূরী, তুমি নিজেই কিন্তু এসব ভাবছো। আমার ভীষণ খারাপ লাগছে নীল। মেঘ, আমি বুঝতে পারছি না আমি তোর ব্যথা কি করে কমাবো। আমার ছোট বোন বিয়ের মধ্যে এভাবে ইনজিওর্ড হয়ে গেল, আমি তো এটা ভাবতেই পারছি না। আচ্ছা ঠিক আছে ময়ূরী, তুমি শান্ত হও, শান্ত হও। তুমি যে ইচ্ছে করে করনি সেটা সবাই বুঝতে পেরেছে। নীল, তুমি মন থেকে এই কথাটা বিশ্বাস করো তো? না করার কোনো কারণ তো দেখছি না। থ্যাংক ইউ নীল। তোমাকে একটা রিকোয়েস্ট করব, তুমি এখানে বেশিক্ষণ থেকো না। কেন? আমি এখানেই থাকবো। আজ তো তোমাদের ওই স্টুপিড কাল রাতের ফাত্তি নেই। নেই আমি জানি, কিন্তু তুমি যদি সারাক্ষণ মেঘের সঙ্গে থাকো তাহলে তো তোমার মা কাকিমা সবাই খুব রাগ করবে, অলরেডি করছে রাগ। সবাই ভাববে মেঘ তোমাকে নিজের কাছে আটকে রাখছে, তাতে মেঘ আরো অনেক বেশি সমস্যায় পড়বে। আমি অন্য ঘরে আছি, কোনো সমস্যা হলে আমাকে ডাকবে, ফোন করবে। আমি কিন্তু ঘরে যাচ্ছি, তুমি ফোন করবে এই আশা নিয়ে। করবে তো? করবে বিশ্বাসটা নিয়ে কিন্তু আমি যাচ্ছি। কি আবার ভয় পাবে? ইনজেকশন নেবো না বলে লাফাবে? ওই দেখো আবার হাসে। আচ্ছা মেঘ, তোমার ইনজেকশন নিতে ভয় করে না? না করে না।
মেঘ কি এখন ব্যাখ্যান করতে বসবে যে ও আমাকে রক্ত দেয় রেগুলারলি? সে সব কথা কি ও টেনে আনবে? ইয়াতে আমি কিন্তু এরকম বাধ্য মেয়েদের ইঞ্জেকশন দেওয়া একদম পছন্দ করি না। আমার একজন পেশেন্ট ছিল জানো, সে ইঞ্জেকশন নিতে আসলে বিস্তর ছোটাছুটি হতো, আমার টেবিলের চারপাশে সে দৌড়তো আর আমি তার পেছন পেছন। ওই যে তাকে আলটিমেটলি কাবু করে ছুঁচটা যে আমি ফোটাতাম, বেশ একটা যুদ্ধ জয়ের ব্যাপার ছিল। তারপর অসুখটা সেরেছিল তো শেষ অব্দি? এ কি, তুমি কি আমার ডাক্তারি বিদ্যার উপর সন্দেহ প্রকাশ করছো নাকি? না না, আমি তো শুধু জিজ্ঞেস করলাম। না না না, এই জিজ্ঞাসার মধ্যে কিন্তু সন্দেহ সন্দেহ গন্ধ আছে। মেঘ, আচ্ছা তুমি সবসময় এরকম হাসো না কেন? তুমি কি জানো হাসলে তোমাকে কত সুন্দর লাগে? আমি কিন্তু জানি মেঘ, তোমার পায়ে কতখানি ব্যথা লেগেছে। নিজের কষ্ট চেপে রেখে তুমি যদি এরকম ভাবে হাসতে পারো, তাহলে তুমি যখন মনের আনন্দে থাকবে, তখন যখন হা হা করে হাসবে, তখন তোমাকে দেখতে কেমন লাগে সেটা দেখতে আমার ভীষণ ইচ্ছে করছে। কিপ স্মাইলিং মেঘ। চলি, দুই বোনের এখন গুফতগু চলছে, আমি কিন্তু এখন বেশি টাইম নিচ্ছি না। না না, আপনি বসতেই পারেন। আমার আর দিদি ভাই এমন কিছু কথা হচ্ছিল না। আরে তুমি তো রইলেই বাড়িতে আমাদের কাছে, অনেক গল্প হবে। তোমার দিদি তো চলে যাবে, এই সময়টা ওর সঙ্গেই থাকো। কে থাকবে আর কে যাবে সে তো সময় বলবে। চলি, হ্যাঁ, আর সাবধানে থেকো, আর খেয়াল রেখো ব্লিডিং হচ্ছে কিনা, কেমন? অদ্ভুত চাপা মেয়েটা, বোনকে ব্লাড দিয়ে অভ্যস্ত, আর তাই ইঞ্জেকশনে আর ভয় নেই। অথচ একবার ও নিজে থেকে বোনকে রক্ত দেবার কথাটা বলল না। ঠিক আছে নাকি আরো দেব? আরেকটু দে। বাবা আরেকটু দে। তুই তো দেখছি প্রথম দিন থেকে শ্বশুর বাড়ির সব জিনিসপত্র টিপে টিপে খরচা করছিস। পোলাওতে একটু ভালোভাবে ঘিও দিবি না নাকি? দিদি ভাই, ঘি যদি খুব বেশি হয়ে যায় তাহলে তো ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে, আরেকটু দে। আর বাকি যা সব চিনি মশলা নুন সব দিতে হবে জানিস তো? মেঘ, আমরা কিন্তু তোমাকে বলিনি এভাবে দাঁড়িয়ে রান্না করতে। তোমার পায়ে লেগেছে, নীল তোমাকে বিশ্রাম নিতে বলেছে তো, যাও রেস্ট নাও। না না, আমি ঠিক আছি, আমার তেমন কিছু লাগেনি। না, তেমন কিছু লেগেছে কি লাগেনি সেটা তো আমি জানি না, কিন্তু ডাক্তার হিসেবে আমার মনে হয় তোমার রেস্ট নেওয়াই উচিত। অনেকটা রক্ত বেরিয়ে গেছে তো। আমি ঠিক আছি মা। কিন্তু তুমি নিচে এসে এই সমস্ত করছো দেখলে নীল আবার অশান্তি করবে। হ্যাঁ, সে তো আবার ভাববে যে আমরা তোমাকে দিয়ে জোর করে সব করাচ্ছি। না না, আমি বলে দেবো যে আমার উপর আপনারা কেউ জোর করেননি। মা, মা দাদাভাই ওপর থেকে আসছে, খুব রেগে গেছে দাদাভাই। কি ব্যাপার? এখানে কি হচ্ছে? মেঘ, আমি কিছু প্রশ্ন করছি তোমার। না, ও বললো নিচে আসবে, আমি কি করব বলো? আমি ওকে বলবো যে সব নিয়ম টিয়ম কিছু মানতে হবে না? আমি সেটা বললে সবাই আমাকে কি ভাববে বলো তো? ভাববে আমি ইচ্ছে করে ওকে করতে দিইনি। আমি ওকে পেন কিলার খাইয়ে এসেছি, সেটা নিচে নেমে রান্না করার জন্য নয়। আচ্ছা, আপনি কেন এটা নিয়ে শুধু শুধু এত অশান্তি করছেন বলুন তো? আমি পেরেছি বলেই তো আমি নিচে নেমেছি, আর আমার ব্যথা কমে গেছে বলেই তো আমি। ময়ূরী, তুমি কেন ওকে নিয়ে এলে? ও বললো আর তুমি।
তুমি তো আমাকে বলতে পারতে যে ও নিচে আসতে চাইছে। এই জন্যই মেঘ আমি তোকে বলছিলাম আমি এখান থেকে চলে যেতে চাই। তোকে বললাম আমাকে যেতে দে, তুই আমাকে যেতে দিলি না। এখন দেখ নীলা আমাকে দোষ দিচ্ছে তুই নিচে নেমেছিস বলে। দিস ইজন্ট ফেয়ার দাদা ভাই, তুই কিছু না জেনে ময়ূরীদিকে ব্লেম করছিস কেন? এক্স্যাক্টলি, তুই কি পুরোটা জানিস আসলে দাদা ভাই? তুই শিওর যে মেঘ ময়ূরীদির সাহায্য নিয়েই নিচে নেমেছে? এই শোনো না, তোমরা নীলকে প্লিজ ওইভাবে বলো না। আমি বুঝতে পারছি ওর কোথায় খারাপ লেগেছে। ও মেঘকে বলেছিল নিচে না নামতে, আমার সামনেই বলেছিল। মেঘ কথা শোনেনি, ও নিচে নেমে এসেছে, তাই জন্যই ওরম করছে। দিদি ভাই সব কটা ঘটনা এরকম ঘুরিয়ে দিচ্ছে কেন? ও কি করতে চাইছে আমার সঙ্গে? না, এবারে আমি যা বলার বলবো। আসলে আমি সকালেই রান্নার ব্যাপারটায় নিচে আসতে চেয়েছিলাম, কিন্তু মেঘ প্লিজ, তুমি কখন কি করতে চেয়েছিলে আমাদের জানার দরকার নেই, কিন্তু তুমি কখন কি করেছো সেটা তো আমরা জানতে পারছি। তুমি সারাটা সকাল ওপরে রইলে, একবারের জন্য নিচে নামলে না। তারপর ভাত কাপড়ের সময় এসে একটা অনর্থ করলে, তারপর আবার এখন এসে রান্না বান্না এসব কি। বড্ড বেশি ড্রামা হয়ে যাচ্ছে সবকিছু। এবার না বিরক্ত লাগছে। হ্যাঁ ঠিক কথা, বিরক্ত তো লাগছেই। আমার ইচ্ছে করছে বিকেলে সমস্ত কিছু ক্যান্সেল করতে। কোনো রিসেপশন কিচ্ছু করার দরকার নেই। সব আনন্দ যখন উবেই গেছে তখন লোক দেখিয়ে তামাশা করার কি দরকার? ও জেঠিমা, ও কাকিমণি, তোমরা প্লিজ এত রাগ করো না, ওকে এরম ভাবে বকাবকি করো না। দেখো বিয়ের পর সব মঙ্গল অনুষ্ঠানে তো বাধা পড়েছে, তাই হয়তো মেঘ এই নিয়মটা ঠিক করে করতে চাইছে আজকে। ভাত কাপড়ের সময় মেঘ বুঝতে পেরেছিল যে সকাল থেকে ওর নিচে না নেমে আসাটা ভুল হয়েছে। আমিও একটা সত্যি কথা বলবো, আমারও না খুব ভয় হচ্ছিল, মনে হচ্ছিল তোমরা সবাই খুব রেগে আছো, তাই আর ওকে আটকাইনি আমি নিচে নামার থেকে। সবই তো দিচ্ছিস, নুন দিবি না? আমি তো মনে হয় নুন দিলাম তখন। কই দিসনি, তুই নুনটা তুলেছিলি কিন্তু দেওয়া হয়নি, তার আগেই তো সব ঝামেলা হয়ে গেল। তুই শিওর দিদি ভাই? দিসনি, নুনটা দে, আমি একটু জল খাই। ভালো করে নুন দিবি, নুন পরিমাণ মতো না হলে কিন্তু সবই নষ্ট। হ্যাঁ লোক ডেকে নেমন্তন্ন করে খাওয়ায়? ছি ছি ছি। বানিয়ে টেস্ট করে দেখোনি? না মা, আসলে দেরি হয়ে গেছিল। চুপ করো, আবার একটা কেলেঙ্কারি। মেশমশাই, কি গন্ডগোল হয়েছে বলুন তো? আসলে নতুন বউ হয়তো চিরকাল নতুন বউরা পাতে ভাতের দিনে রাধে মীনাক্ষী। ও মীনাক্ষী, এই যে নুনে পোড়াবো, এই নুনে পোড়া খাবার তোমরা সবাইকে ডেকে খাওয়াচ্ছ? তোমার বাড়িতে ব্রাহ্মণ ভোজনে খেতে এসে একই অবস্থা? অনেক হয়েছে, থাক, আমি আর খাবো না, আমি উঠলাম। বড়দা, বড়দা এভাবে উঠে যাবেন না, এভাবে উঠে গেলে যে গৃহস্থের অকল্যাণ। কল্যাণ হবার মতো তো কিছু ঘটেনি এখানে। আরে বাবা, মানছি পোলাওতে নুন বেশি হয়েছে, তো এই পোলাওটা বাকি রেখে বাকিগুলো খাও না, সেগুলোতে তো কোনো অসুবিধে নেই।
তুমি বলো তো, আমি নতুন করে প্লেট দিতে বলছি। কোনো দরকার নেই। শুনুন না, আমি কি বলছি, আমি আপনাদের সবার কাছে হাত জোর করে আমার একমাত্র বোনের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ ওকে ক্ষমা করে দিন। আসলে ও না তেমন রান্না বান্না জানে না, ও চেষ্টা করছিল। তাছাড়া বেচারা সকাল থেকেই দিনটা খারাপ যাচ্ছে, পায়ে আঘাত পেয়েছে। আপনাদের কাউকেই অপমান করার বা ব্রাহ্মণ ভোজনের অসম্মান করার কারোরই উদ্দেশ্য ছিল না আমাদের। এটা ঘটে গেছে। একটু দাঁড়াও সবাই, পাত ফেলে কেউ উঠে যাবে না। এখানে আমি সব থেকে বড়, আমি যা বলবো তাই হবে। হাত জোর করে ক্ষমা চাইছি। নুনটা না আমি দেখতে ভুল করেছি, ও বেশি দিয়ে দিয়েছে হয়তো, আমার উচিত ছিল ঠিকঠাক নুন চেক করে নেওয়ার। আই এম সরি, আমি সবার কাছ থেকে ক্ষমা চাইছি। ময়ূরীদি, তুমি সবসময় নিজেকে শহীদ করে দাও কেন বলো তো? অন্যের দোষ নিজের ঘাড়ে কেন নিচ্ছ? যে দোষ করেছে সে শাস্তি পাবে। ময়ূরী, ব্যাপারটা কি হয়েছিল একটু বলো তো। আরে বাবা, কি হয়েছিল, কেন হয়েছিল সেসব জেনে এখন কি হবে? ঠিক কথা, এমন তো নয় যে পোলাও না হলে খাওয়া হবে না। এই, আর কি আছে সব নিয়ে এসো তো। কি বলছিলে? তুমি পোলাওটা আগে টেস্ট করেছিলে? মানে আসলে ও জেঠিমা, আমি কি বলছি, পোলাও তখন চাল অবস্থায় ছিল, যখন সবকিছু মেশাচ্ছিল তখন আমি টেস্ট করেছিলাম, করে ওকে বললাম যে নুন নেই। তারপর আমি ওই জল খেতে একটু সাইডে গেছি, ও বোধহয় নুনটা মিশিয়ে ফেলেছে। আমারই ভুল হয়েছে, আমার দেখা উচিত ছিল কতটা নুন দিচ্ছে খাবারে। আর ও তো রান্না করতে পারে না সেভাবে। তা করতে যখন পারে না, কে মাথার দিব্যি দিয়েছিল? আমাদের বাড়িতে আজ পর্যন্ত কেউ এরকম খাবার মুখে তুলে চিৎকার করেনি। ছি 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 ছি, মানুষ পাত ছেড়ে উঠে যাবার কথা ভাবছে। মাংস করা হলো পোলাওর সঙ্গে খাওয়া হবে বলে। সে সকলের পাতে এক হাতা করে দেওয়ার মতো পোলাও আছে। ওরে বাবা থাক, পোলাও তো এখানে অনেক আছে, আর চাই না। কিন্তু পোলাওটা মেঘের হাতের নয় মামা বাবু, আমার হাতে রাধা। তুমি পোলাও রান্না করেছো? কেন? না ওই ও রান্না করে চলে যাওয়ার পর আমি দেখলাম, মনে হলো একটু কম হবে সবার, তাই ভাবলাম ব্রাহ্মণদের খাওয়ানোর জন্য ওই পোলাওটা ঠিক আছে, আমরা বাড়ির মেয়েরা এই পোলাওটা খেয়ে নেব। আমি নিয়ে আসছি। দিদিভাই, এটাও তুই ইচ্ছে করে আমাকে সকলের সামনে অপদস্থ করলি। আমি বুঝতে পারছি দিদিভাই, তুই আমার ওপর ভীষণ রেগে আছিস, তাই একটার পর একটা কাণ্ড তুই ঘটিয়েই চলেছিস, আর আমি অসহায়ের মতন দাঁড়িয়ে আছি। আমার এমনই অবস্থা, আমি যদি সবকটা ঘটনার পেছনে সত্যিগুলো সকলকে বলিও কেউ বিশ্বাস করবে না আমার। তুই দুধে হালতার সময় আমাকে ফেলে দিলি। জয় নাস প্লিজ, চল না। না না না, এই ভাই, আমাকে একটা কথা বুঝিয়ে বলতো, আমি তো আটারলি কনফিউজড রে, একটু কেসটা বুঝিয়ে বলবি? এতে আর নতুন কি, তুই তো সেই কলেজ লাইফ থেকে কনফিউজড। অঙ্ক না ইংরেজি কোনটা নিয়ে পড়বি, সেই কনফিউশন কাটাতে না কাটাতেই তোর গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেল। তোরা বলতো কেসটা কি হয়েছে? এই আমাদের সৌরনীল, মানে আমাদের এভার সিরিয়াস সৌরনীল, আমাদের অলওয়েজ ম্যাটার অফ ফ্যাক্ট সৌরনীল, পান থেকে চুন খসায় খেপে যাওয়া সৌরনীল। আমার এতগুলো ট্রেডস আমার বউকে বলে দিস না কিন্তু। এই শাট আপ, দরকার হলে বলবো। এই তোরা বলতো, এই আমাদের এই সৌরনীল বিয়ে করতে গিয়ে কি এমন কাণ্ড বাঁধালো? মানে বিয়ে করতে গেল একজনকে, আর সরি বিয়ে করে চলে এলো আরেকজনকে। আমি তো কিছু বুঝতে পারছি না রে ভাই। তোর এত বোঝার দরকারটাই বা কি? তুই তো এসছিস আমার বিয়েতে, তুই তো মেঘ বা ময়ূরী ওদের বিয়েতে আসিস নি। মেঘ, ময়ূরী, এম এম,
যাই বল, নাম দুটো কিন্তু বেশ আনইউজুয়াল। আচ্ছা, মেঘ তোর বউ না মেঘ তোর শালি? মানে তোর বউই বাকে আর তোর শালি বাকে? আরে বাবা শোন, মেঘ হচ্ছে বউ আর ময়ূরী হচ্ছে শালি, ক্লিয়ার? মানে তুই ময়ূরীকে বিয়ে করতে গেছিলি কিন্তু তোর বিয়ে হয়ে গেছে মেঘের সাথে, রাইট? এই তো আমাদের কৌস্তব একবারে সবটা বুঝতে পেরে গেছে। নীল আকাশের বুকে মেঘ দেখা দিয়েছে, তার মানে কি বুঝলি? মৌসুম বিগড়নে ওয়ালা है। হতেই পারে, অনলি ফিউচার ক্যান টেল। তবে কি জানিস তো ভাই, এই নীল আর মেঘ ব্যাপারটাই খুব ভালো। নীল আকাশ হলে তো আর ময়ূরী নাচে না। নীল আকাশ হোক বা মেঘলা, ময়ূরী কিন্তু নাচে না, ময়ূর নাচে। কিরে তোরা সবাই এখানে? আরে যা ওখানে ঘরে যা, দেরি হয়ে যাচ্ছে তো। কাকামণি ঘরে গিয়ে কি করবো বলো, আমার ঘর তো অকুপায়েড। রে তোর ঘর অকুপাই করে একজন সাজছে বলি, তার পাশে দাঁড়ানোর মতন করে তোকেও তো সাজুগুজু করতে হবে নাকি? যা যা গিয়ে জামা কাপড় পরে একটু সাজুগুজু করে নে যা। কাকামণি আমি সাজুগুজ করবো। আর ইউ সিরিয়াস? আই এম সিরিয়াস। আরে একটু ভালো জামা পরবি, একটু চুলে ব্রাশ করবি, একটু গন্ধ মাখবি। শোন, ভালো গন্ধ না মাখলে কিন্তু মেঘ পালাবে। মেঘের কিরকম গন্ধ পছন্দ সেটা জানিস তো? ঠিক আছে ঠিক আছে, সেটা না হয় পরে বুঝে নিস, পোস্ট রিসেপশনে ফুলসজ্জার সময় আর কি। আমি যাই, টাটা। এই তোমরা চলে এসো। আসছি 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 আসছি। মেঘ, যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। বেনি না হয় এলিয়ে রবে, শীতে না হয় বাঁকা হবে, নাইবা হলো পত্র। দিদিভাই তুইও সেজে নে না, তাহলে তো একসঙ্গেই হয়ে যায়। হ্যাঁ সে হয়ে যাবে ঠিক, কিন্তু তুই আমাকে একটা কথা বল, তোকে যেভাবে সাজিয়েছে তোর ঠিক লাগছে তো? মানে ইউর ওকে উইথ দ্যাট? আমি কি বলবো বলতো? আমি কি বলবো মানেটা কি? বউ ভাত কার তোর, সাজছে কে? তুই। তা তোকেই তো বলতে হবে। দিদিভাই আমি এই ঠিক ভুলগুলো ঠিক বুঝি না, আর আমি তো এভাবে সাজার ব্যাপারটাই কিছু বুঝি না। তুই একটু দেখে দে না। আচ্ছা আপনি একটু ওর সঙ্গে কথা বলে নিন না। আপনাকে খুব সুন্দর লাগছে, আমার ওপর একটু ভরসা করুন। আমি কি বলছি, এই যে ওর মাথায় আপনি যে ফুলটা দিয়েছেন, আপনার কি মনে হচ্ছে ওটাকে মানাচ্ছে? কেন, সুন্দর লাগছে তো। এর সঙ্গে গলায় যেটা আছে সেটা পরলে খুব সুন্দর মানাবে। একটু ওয়েট করুন, আমি ওনাকে গয়নাটা পরিয়ে দিই, চন্দনটা দিই, তারপর দেখুন। সে তো দেখবই, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, আমার ছোট বোন, ও যখনই কোথাও বেরোয় বা সাজগোজ করে আমাকেই সাজাতে হয়। মানে এই ব্যাপারটাই ও শুধু আমাকেই ট্রাস্ট করে। আপনি তো এখানেই ছিলেন, দেখছিলেন কিভাবে সাজিয়েছি। আপনার যদি কোনো আপত্তি থাকতো তাহলে তখনই বলতে পারতেন। কি আশ্চর্য, আপনি এরকম করে কথা বলছেন কেন? আপনার সাজানোটা কমপ্লিট না হলে ও বুঝবে কি করে কিরম লাগছে? বেশ, আপনি বলুন কি করতে চান। কিরে মেঘ, আমি কি কিছু বলবো নাকি তুই দেখবি? তুই দেখে নে, তুই ডিসাইড কর বাবা, আমি বলবো না কিছু। দিদিভাই তুই আমাকে ভেবে জিজ্ঞেস করছিস আমি কি বলবো বলতো? তুই তো জানিস আমার অবস্থা। এই ন্যাকামিটা না আমি আর জাস্ট নিতে পারছি না। সিরিয়াসলি দাদা ভাইয়ের এরকম একটা ন্যাকা বউ, মানে আমি জাস্ট ভাবতেই পাচ্ছি না। আসলে গিরিমিনি, মেঘ ছোটবেলা থেকেই আমার সাজগোজের ফ্যান। আমি যেরকম সাজতাম আমাকে ঠিক ওরমই কপি করতো, কিন্তু সব সাজ তো সবাইকে স্যুট করে না, তাই আমি ওকে একটু আলাদা করে সাজিয়ে দিতাম। এনিওয়ে, আচ্ছা শুনুন না, বলছি ওকে যেভাবে চুল বেঁধেছেন ওকে তো স্যুট করছে না। মানে ওই অর্নামেন্টাল গেটআপটা না ওকে মানায় না। ওকে একটু সিম্পল ন্যাচারাল লুক করে দিন তো, মানে চুলটা একটু সিম্পল ন্যাচারাল লুকের মধ্যে করুন, আর এই ফুল টুল যা আছে এগুলো সব সরিয়ে দিন। ওকে এই ফুল টুল গেটআপে মানায় না, আর ও ক্যারিও করতে পারবে না। তাহলে আপনি দেখুন কি করবেন। এ বাবা, আপনি আমার উপর রাগ করছেন নাকি? প্লিজ, আই এম সো সরি, আমি আপনার প্রফেশনাল এক্সপার্টিজকে অপমান করতে চাইনি। না না, এতে অপমানের কি আছে? তুমি সাজানোটা ভালো পারো। দিদিভাই তুই করে দে না। আচ্ছা আপনি প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ কে?
দরজাটা খোলো, আমি ঠাম্মি। আম্মা আমরা রেডি হচ্ছি, রেডি হয়ে তোমাকে ডাকছি। আরে বাবা, তুমি রেডি হচ্ছ, হও না, আমি আমার নাত বউকে দেখতে এসেছি। ঠাম্মা বলছি এখন দরজা খুলে একটু অসুবিধা আছে বুঝলে, মেঘকে রেডি করে আমি একবারে দরজা খুলছি। কেন, অসুবিধা কিসের? ঘরে কি কেবল ময়ূরী আছে মেঘের সঙ্গে? এই ময়ূরী মেয়েটার কোনো কিছুই আমার সুবিধে লাগছে না, বিদে হলে বাঁচি। দিদিভাই খুলে দি না, বয়স্ক মানুষ। শোন, তোকে 10 জনের সামনে সাজাতে হলে আমি গিনিমিনিকে ঘর থেকে বের করতাম না। এই মেকআপটা না একটা আর্ট, স্পেশালি ব্রাইডাল মেকআপটা একটা আর্ট। আমি তো সেটাকে সেভাবেই দেখি। একটা গ্যালারিতে কখনো দেখেছিস একটা পেন্টারকে সবার সামনে বসে আঁকতে? না তো। আর এই কাজটা করতে একটা কনসেন্ট্রেশন লাগে। এক্ষুনি 10 জন লোক ভেতরে ঢুকে আসবে, বলবে এটা কম হয়েছে, এটা বেশি হয়েছে, চুলটা ওরম করো, চোখটা একটু টানো। আমার কিন্তু এসবে খুব ইরিটেটিং লাগে মেঘ। এবার দেখে নি, তুই ডিসাইড কর তুই আমার কাছে সাজবি কি সাজবি না। দিদিভাই আসতে বল, উনি শুনতে পাবেন প্লিজ। কি হলো, দরজাটা তো খোলো। তুই বলতো, না ঠাম্মা কাজ করতে দেবে না। আমি বাইরে গিয়ে বলে আসি, এভাবে দরজা বন্ধ করে খারাপ দেখায়। সর্বনাশ। থাক থাক থাক, তোকে কিচ্ছু করতে হবে না, আমি নিজে গিয়ে বলে আসছি। ঠাম্মা বলছি তোমার নাত বউকে একদম রেডি অবস্থায় দেখবে, ঠিক আছে? ও সবাইকে সারপ্রাইজ দেবে। আর আগের থেকে দেখে নিলে কি করে হবে, আমাদেরও তো দেরি হয়ে যাবে। কেন আমার মনটা কুবাইছে? কেন মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটবে? মা, তুমি এখানে কি করছো? নাত বউ কেমন সেজেছে সেটাই দেখতে এলাম। এরা দেখো দরজাই খুলছে না। আরে বাবা, মা ও সেজে গুজে বেরোলে তো সবাই একসঙ্গেই দেখতে পারবে। ও কি পালিয়ে যাচ্ছে? হ্যাঁ, চলো চলো, তোমার বাপের বাড়ির লোকজন এসছে, চলো এসো। বাপের কালে কোনোদিন নতুন বউকে দুধে আলতার থালায় হোঁচট খেতে দেখিনি। শুধু কি তাই, ভাত কাপড়ের থালাও হাত থেকে ফেলে দিল। কি বলছো গো? এই বউ নিয়ে মীনাক্ষীদের কপালে দুঃখ আছে। যা বলেছো। এই চলো না, যেখানে বর বউ বসাবে সেখানে একবার যাই। দাঁড়াও না, বউকে যখন এখান দিয়ে নিয়ে যাবে দেখে নেব, এখানেই গিফটটা দিয়ে দেবো, তারপর চলে যাবো। সে কি খাবে না? দূর, আমার তো আজ উপোস, এখান থেকেই দেখে নেব ডাক্তার বাবা মা তার ছেলের জন্য কেমন বউ আনলো। সে কি, তুমি কি কিছুই জানো না? ছেলের বউ আর তারা আনলো কই? ছেলের বউ তো ছেলে নিজেই আনলো। বিয়ের আসরে বিরাট কাণ্ড করে যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তার বোনকে বিয়ে করলো। এই বোন তো আবার আমাদের নীলের স্টুডেন্ট। বাহ, কি অপূর্ব সুন্দর লাগছে আমার বোনকে। দিদিভাই, তোকে কতটা সুন্দর লাগছে তোর ধারণা আছে? তুই আমাকে আর সুন্দর বলিস না, তাহলে সেটা সুন্দর শব্দের অপমান। তোর এত ইনফিরিয়রিটি কমপ্লেক্স না, কি বলি বলতো? আচ্ছা শোন, তোকে তো বেশি সাজাইনি, কাজেই রিসেপশনের ওখানে অত আলো এটসেট্রার মধ্যে তোকে একটু ফিকে লাগতে পারে, বুঝেছিস? এই যে লিপস্টিক আর ফেস পাউডার, এই দুটো না আমি তোর ব্যাগে দিয়ে দিচ্ছি, তুই ঘন ঘন এটা দিতে থাকবি, ঠিক আছে? আরো পাউডার লিপস্টিক? বারে, আরে এটা তো আর বডি পাউডার না, ফেস পাউডার, কম্প্যাক্ট। দেখ, আর এই লিপস্টিক, এটা তো এমনি ম্যাট ফিনিশ। চল এবার।
বুঝেছি, তার মানে আগে থেকে কোনো ইন্টুমিন্টু ছিল। বাবা মা ছেলের কথা মানেনি, তাই ছেলে এরকম একটা নাটক করে নিজের কথাটা মানিয়ে নিল। তাই হবে। আহাগো, যে মেয়েটার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার কথাটা ভাবো। সেও কম যায় না, বোনের শ্বশুর বাড়ি এসে একেবারে গ্যাট হয়ে বসে আছে। এই ওই তো মেঘ মেঘ মেঘ, নীলের আদরের মেঘ বালিকা, এবার দেখ মজা কাকে বলে। আমাকে বিয়ের পিঁড়ি থেকে নামিয়ে যে তামাশা তুই আমাকে নিয়ে করেছিলি, আজ সেই রকম আরেকটা তামাশা হবে, এটা তোকে নিয়ে। এটা কি করেছো তুমি? ইয়ার কি করছো? মস্করা? এটা মস্করা করার মতন জায়গা বলে তোমার মনে হলো? সকলের সামনে এই তামাশাটা না করলে হচ্ছিল না? ছি! মীনাক্ষী, এই মেয়েকে তুমি বউ করে ঘরে তুলেছ? ছি 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 ছি, আমাদের গাঙ্গুলি বাড়ির একটা মান সম্মান আছে তো। মেঘ, এরকম মুখের অবস্থা করলে কি করে গো তুমি? তোমার একবারও কিছু মনে হলো না? না মানে এইভাবে কি কখনো কাউকে সাজতে দেখেছো তুমি? বুঝতে পারছিস না ছোট? ওই আর কি করছে, মস্করা। ওই বিয়ের আসর থেকে শুরু হয়েছে, একটার পর একটা অঘটন ঘটিয়ে ছাড়ছে। কেন বলো তো, কেন? আমার ছেলেটা তো তোমাকে ভালোবেসেই বিয়ে করেছে, আর তুমিও তো বিয়ের পিড়িতে সুরসুর করে গিয়ে বসলে। তোমাকে তো কেউ জোর করেনি, নীলও তো তোমার উপরে জোর করেনি। কার উপরে, কার উপরে তুমি এই মেজাজ দেখাচ্ছ বলো তো? তারপর একটাই অসভ্যতাগুলো তুমি করে চলেছ, আর আত্মীয় পরিজন কুটুম প্রতিবেশী সবার কাছে আমাদের মাথাটা হেঁট হচ্ছে। তো কেন করছো ওটা? কেন কেন বলো? ঠিক কি চাইছো তুমি? তোমার উপর যদি কেউ জোর করে থাকে এই বিয়েটা করতে, সেটা কিন্তু নীল নয়, সেটা তোমার বাবা। আর সেটার রাগ তো তুমি আমাদের উপর ফলাতে পারো না। মা তুমি প্লিজ এত এক্সাইটেড হও না। এতেও যদি এক্সাইটেড না হই তাহলে আর কিসে হবো বলতে পারিস আমাকে? আমি কি একটু পাথরের চাই যার কিছুতেই কিছু হয় না? আর এই যে সঙ্গের মতন সেজে বসেছে, এ আমার ছেলের বউ।